প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা করব ক্রোমোজোমাল ডিসঅর্ডার। আমরা আগের ক্লাসটাও কিছুটা বলেছি, আজকে আরো কিছুটা বলবো, বাকিটা ইন ডিটেলস। আমরা প্রথমে জেনে নিচ্ছি ক্রোমোজোমাল ডিসঅর্ডার কাকে বলে। ক্রোমোজোমাল ডিসঅর্ডার সংগঠিত হয় ক্রোমোজোমের নাম্বারের কোনো পরিবর্তন হলে বা তার গঠনের কোনো পরিবর্তন হলে। আর এই জন্য এই পরিবর্তনটা কি কি সমস্যা দেখা দিতে পারে, কি কি রেজাল্ট হতে পারে, সেটা হিসেবে দেখা যাচ্ছে যে জেনেটিক ইনফরমেশনের কিছু চেঞ্জ হতে পারে এবং বৃদ্ধিতে স সমস্যা হতে পারে, বিকাশে সমস্যা হতে পারে এবং বডি যে সিস্টেম রয়েছে আমাদের বডি সিস্টেমের ফাংশনিং এ কিছু সমস্যা দেখা দিতে পারে। ক্লিনিক্যাল সাইটোজেনেটিক্স বলে একটা টার্ম রয়েছে এখানে। স্টাডি অফ ক্রোমোজোমস, দেয়ার স্ট্রাকচার অ্যান্ড ইনহেরিটেন্স। অর্থাৎ এখানে ক্রোমোজোমের গঠন এবং তাদের উত্তরাধিকার বৈশিষ্ট্য, অর্থাৎ একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে বৈশিষ্ট্যগুলির ট্রান্সফরমেশনটা কিভাবে ঘটছে সে সম্পর্কে আলোচনা। ক্যারিওটাইপ আগেও আমরা জানি, ক্রোমোজোমাল কনস্টিটিউশন, একটা ইন্ডিভিজুয়াল বা একটা ব্যক্তির মধ্যে উপস্থিত সকল ক্রোমোজোম সংখ্যা, টোটাল ক্রোমোজোম নাম্বারকেই বলা হয় ক্যারিওটাইপ। এটিকে যখন ইন কেস অফ ফিমেল বলা হবে তখন 46 XX লেখা হবে, আর যখন মেল হবে তখন 46 XY। Chromosomes are identified by their size, position of the centromere and their bending pattern. আমরা জায়ান্ট ক্রোমোজোম পড়তে গিয়ে দেখেছি যে সেখানে কিছু ব্যান্ডিং প্যাটার্ন তৈরি হয়। আর তাহলে ক্রোমোজোম গুলোকে আমরা কি ভাবে জানতে পারবো? তাদের সাইজে, তাদের আকার এবং সেন্ট্রোমিয়ারের উপস্থিতি ক্রোমোজোমের উপর এবং ব্যান্ডিং প্যাটার্নের উপরে ভিত্তি করে। এখানে বিভিন্ন ক্রোমোজোম নাম্বার দেওয়া আছে এবং তাদের আকার আকৃতি সবাই সমান নয়। 21 নাম্বার ক্রোমোজোম, 22 নাম্বার ক্রোমোজোম, 16 নাম্বার ক্রোমোজোম। এখানে আমাদের দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলির বিভিন্ন রকমের আকার আকৃতি রয়েছে। এটি এক্স, এটি ওয়াই ক্রোমোজোম। এবারে ক্রোমোজোমাল নোমেনক্লেচার, তার নামকরণটা ক্রোমোজোমের। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উপস্থিতি থাকে। যদি সেন্ট্রোমিয়ারের উপস্থিতি থাকে তাহলে একদিকে আর্ম, শর্ট আর্ম থাকে, একদিকে লং আর্ম থাকে। আমরা আগেও বলেছি শর্ট আর্মকে পি হিসেবে ডিনোট করা হয়, চিহ্নিত করা হয় এবং লং আর্মকে কিউ হিসেবে চিহ্নিত করা হয়। প্রত্যেকটা ক্রোমোজোম এইভাবে ডিভিশন অনুযায়ী ভাগ করা থাকে যে যেমন ছোট আর্মের P1, P2, Q1, Q2 এইভাবে কাউন্টিং করে আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার থেকে বাইরের দিকে এইভাবে কাউন্ট করা হয়। অর্থাৎ নির্দিষ্ট বাহুর উপরে যে ছোট ছোট পজিশন রয়েছে সেগুলোকে Q1, Q2, Q3, P1, P2, P3 হিসেবে চিহ্নিত করা হয়। রিজনস আর ইনভলভ ইনটু ব্যান্ডস। আর রিজন গুলো একটা ব্যান্ডের মধ্যে থাকে এবং সাব ব্যান্ড লেভেল গুলো এরকম থাকে যে P11.1, P13.5 read as 11.1, নট 11.1। অর্থাৎ পি, যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি 11 দেখতে পাচ্ছি, P11.1 এটাকে আমরা রিড করব, কিভাবে রিড করব? রিড অ্যাজ 11.1, অর্থাৎ পি শর্ট আর্মের 11.1 রিজন রয়েছে, নট 11.1। রিজন গুলো আমরা এভাবে কাউন্ট করব। সেন্ট্রোমিয়ার ইজ ডেজিগনেটেড অ্যাজ সিএন, অর্থাৎ পরবর্তীকালে আমরা যখন অ্যাবারেশন গুলো অর্থাৎ ক্রোমোজোমাল ডিসঅর্ডার গুলো পড়বো তখন কিন্তু আমরা কি টার্ম হিসেবে শর্টকাটে ব্যবহার করব সেটা আমরা দেখব। এক্ষেত্রে আমরা সেন্ট্রোমিয়ারকে সিএন হিসেবে ইউজ করব এবং টেলোমিয়ারকে টার হিসেবে ব্যবহার করব। নেক্সট আমরা একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে দেখব যে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সবসময় মনে রাখতে হবে যে লং আর্ম এবং শর্ট আর্ম তার সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী চিহ্নিত করা হবে। আমরা ধরে নেব, কারণ সেন্ট্রোমিয়ারের অবস্থান যদি মাঝখানে থাকে
তাহলে তার একদিকের আর্ম এবং অপোজিটের আর্মগুলি সমান হবে। যদি সেন্ট্রোমিয়ারের লোকেশন মেটা থেকে একটু দূরে গিয়ে থাকে তাহলে কিন্তু একদিকে একটু বড় আর্ম হবে, একদিকে ছোট আর্ম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এদিকে যদি ছোট হয় তাহলে কি অনুযায়ী ছোটটা হচ্ছে? তার সেন্ট্রোমিয়ারের লোকেশন অনুযায়ী হচ্ছে। তাহলে এ পাশে শর্ট আর্ম পি কে আমরা ডিনোট করছি, আগেই জেনেছি। and this is সেন লোকেশন অর্থাৎ সেন্ট্রোমিয়ার লোকেশন। এদিকে লং আর্ম অর্থাৎ কিউ লোকেশন। এবারে দেখব টাইপস অফ ক্রোমোজোমাল abnormalities. Oh, okay. There are two main types of chromosomal disorder. Chromosomal disorder mainly two types হতে পারে। একটা হচ্ছে numerical aberrations, changes in chromosome number. Chromosome নাম্বারের যদি পরিবর্তন হয় তখন তাকে বলা হয় numerical aberrations। এইবার দেখো structural aberrations, changes in chromosome structure, ক্রোমোজোমের গঠনে যদি পরিবর্তন হয় তখন তাকে বলা হয় structural aberrations। স্ট্রাকচারাল অ্যাবারেশনস ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। স্ট্রাকচারাল ক্রোমোজোম রিঅ্যারেঞ্জমেন্ট আর চেঞ্জেস ইন দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোমস দ্যাট মে রেজাল্ট ইন, অর্থাৎ ফিজিক্যাল ক্রোমোজোমের ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জেস, ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম অর্থাৎ ক্রোমোজোমের এই যে রিঅ্যারেঞ্জমেন্ট, যখন একটা অ্যাবারেশন বা ব্রেকেজ হবে বা ক্রোমোজোমের ডিসঅর্ডার হবে তাহলে তার রিঅ্যারেঞ্জমেন্ট গুলো যেমন হওয়ার কথা সেই অ্যারেঞ্জমেন্টটা এই রিঅ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হবে। তাহলে এই ডিউ টু রিঅ্যারেঞ্জমেন্টস এর চেঞ্জের জন্য ক্রোমোজোমের ফিজিক্যাল স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে, তার মানে তার জন্য হিউম্যান বডিতে আমাদের কি কি ধরনের ডিফেক্ট দেখা দেবে, কি কি ধরনের সমস্যা আমাদের ফিজিক্যাল চেঞ্জেস হতে পারে। অর্থাৎ ক্রোমোজোমাল এই ডিসঅর্ডারের জন্য আমাদের শারীরবৃত্তীয় কি সমস্ত যে সমস্ত সমস্যাগুলি দেখা দেয় সেগুলি হচ্ছে বার্থ ডিফেক্ট হতে পারে, জন্মগত ত্রুটি হতে পারে, মেন্টাল রিটার্ডেশন হতে পারে অর্থাৎ মানসিক জড়বুদ্ধি সম্পন্ন, তার কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ জ্ঞানের বিকাশের অবনতি ঘটতে পারে, ইনক্রিজ রিস্ক ফর ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব জনিত যে সমস্যা সেটি আরো বেড়ে যেতে পারে মহিলাদের ক্ষেত্রে অবশ্যই, আর ইনফার্টিলিটি অবশ্যই মেলের ক্ষেত্রেও ঘটে। প্রেগন্যান্সি লস হতে পারে অর্থাৎ মিসক্যারেজ হতে পারে, অবাঞ্ছিত প্রেগন্যান্সি লস। এগুলি আমাদের এই সমস্ত শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি অর্থাৎ শারীরবৃত্তীয় সমস্যাগুলি কিন্তু দেখা দেবে। এইবার তাহলে যে কি কি ধরনের সমস্যা, তাহলে কি কি ধরনের অ্যাবারেশনস গুলো হতে পারে, সেই অ্যাবারেশনস গুলোর ফলাফলটা জানলাম যে এই ঘটনাটা শরীরে এই সমস্যা দেখা দেবে। এবার কত ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন গুলো হতে পারে, কত ধরনের চেঞ্জেস হতে পারে, তার এক একটা করে টার্ম আছে। সেই টার্মিনোলজি গুলো থেকে আমরা জানবো। আর টার্মিনোলজিতে যাওয়ার আগে বলে রাখি এগুলি কিন্তু শর্ট প্রশ্নতেও আসে টার্মিনোলজি গুলো দিয়ে, যে সেগুলোর ডেফিনেশনটা কি হতে পারে বা কোন ধরনের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কোথায় সেন্ট্রোমিয়ার থাকে কি থাকে না, এই ধরনের আমরা পড়ানোর সময় যেতে যেতে বলবো একটু। তাহলে দেখে নিচ্ছি ক্রোমোজোমাল ব্রেকেজ অর আনইকুয়াল ক্রসিং ওভার। একটা সমস্যা দেখা যাচ্ছে যে যদি ক্রোমোজোমের মানে ক্রোমোজোমাল ব্রেকেজ হয় অর্থাৎ ক্রোমোজোমের কোথাও না কোনো না কোনো বাহুতে যদি ভেঙে যায়, ব্রেক হয়, কিংবা ক্রসিং ওভার যখন হচ্ছে সেই ক্রসিং ওভার হওয়ার সময় যদি অসামঞ্জস্যপূর্ণ ক্রসিং ওভার ঘটে তাহলে আমরা কি কি ধরনের স্ট্রাকচারাল সমস্যাগুলি, অ্যাবারেশনগুলি বা ডিসঅর্ডারগুলি ক্রোমোজোমে দেখতে পাবো। তার এক নাম্বার হচ্ছে ডিলিশনস, অর্থাৎ কোনো না কোনো বাহু কোনো অংশ লস। রিং ক্রোমোজোম হতে পারে, ক্রোমোজোম রিং এর আকার ধারণ করতে পারে। ডুপ্লিকেশন হতে পারে, যে বাহু নির্দিষ্ট রয়েছে সেখানে এক্সট্রা কোনো বাহু যুক্ত হতে পারে, কিংবা সেই বাহু থেকে আরেকটা বাহু তৈরি হয়ে যেতে পারে। তার মানে এক্সট্রা কপিজ অফ ক্রোমোজোম তৈরি হতে পারে। ট্রান্সলোকেশন, এটি একটা অংশ থেকে পরবর্তী অল্টারনেট অংশতে কিন্তু চলে যেতে পারে ট্রান্সলোকেশনে। বাহু একটা ব্রেকেজ হয়ে ধরো এক্স থেকে ব্রেকেজ হয়ে ওয়াই তে চলে গেল, এরকম। তারপরে রয়েছে ইনজারশন, এটি ওই ধরনের। কিছু যে পার্থক্য আছে সেটা আমরা ডিটেলসে গিয়ে একটু বলবো। আচ্ছা,
তারপরে রয়েছে ইনভার্সন। এটি যে ব্রেকেজ হবে সেটা কিন্তু অল্টার ক্রোমোজোমের সঙ্গে বা বাহুর সঙ্গে যুক্ত হবে এমনটা নয়, সেটা টোটালি লস হবে এবং অন্য কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে যুক্ত হতে পারে। তবে সেটা একটা ডিটেইলসে গিয়ে বলব যে তাদের মধ্যে যে ইনভার্সনের যে পরিবর্তনটা হয়, ব্রেকেজ গুলি কিভাবে তারা যুক্ত হবে, কিভাবে অ্যারেঞ্জ হবে, সেটা একটা ১৮০ ডিগ্রি কর্নারে গিয়ে ঘুরে গিয়ে হয়। সেটা আমরা কিছু এক্সাম্পল দিয়ে আলোচনা করব ডিটেইলসে। ডিলিশনসটাকে দেখে নিই। Abnormalities in which a portion of chromatin from a single chromosome is lost. একটা সিঙ্গেল একটা ক্রোমোজোম থেকে যখন ক্রোমাটিনের কিছুটা অংশ পুরোপুরি লস হয়ে যাবে, হারিয়ে যাবে, তাকে ডিলিশন বলা হয়। আমরা ছবির সাথে দেখে নিই। এটি ২ রকম হতে পারে। একটা হচ্ছে টার্মিনাল ডিলিশন, আরেকটা হবে ইন্টারস্টিশিয়াল ডিলিশন। টার্মিনাল ডিলিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কি? এটা সেন্ট্রোমিয়ার। তাহলে এখানে একদম কর্নারের দিকে টার্মিনাল পোরশন এর একদম প্রান্তের দিকে কিন্তু এই পোরশনটা লস্ট হয়ে গেল, ব্রেকেজ হয়ে। আর এর সঙ্গে কিছু যুক্ত হচ্ছে না। আমরা ইন্টারস্টিশিয়াল এর ক্ষেত্রে দেখি যে যখন মাঝে থেকে টার্মিনাল পোরশন নয়, সেন্ট্রোমিয়ারের এই পোরশনে মাঝে থেকে কিছুটা অংশ লস্ট হয়ে ব্রেকেজ হয়ে বেরিয়ে গেল এবং তাহলে তাহলে উপরের অংশ এবং নিচের অংশ পরস্পর পরবর্তীকালে যে যেখানে তীরচিহ্ন দিয়ে দেখানো আছে এখানে তারা যুক্ত হয়ে গেল আর এই অংশটি টোটালি লস্ট হলো। ওকে, নেক্সট ডুপ্লিকেশনস। ডুপ্লিকেশনস আর আনব্যালেন্সড রিঅ্যারেঞ্জমেন্ট। এটিও একটি অসামঞ্জস্যপূর্ণ অসাম্য পুনঃসজ্জা ক্রোমোজোমের ক্ষেত্রে যেটা রেজাল্ট হয় পার্শিয়াল ট্রাইজমি, অর্থাৎ দুটো জায়গায় ৩টে ক্রোমোজোম হয়ে যাওয়া। Duplications are believed to result primarily from unequal crossing over. তাহলে ডুপ্লিকেশনটা কিসের থেকে সৃষ্টি হয়? না, আনইকুয়াল ক্রসিং ওভার যদি ঘটে থাকে তাহলে কিন্তু ডুপ্লিকেশনটা হয়ে হয় হয়ে থাকে, স্পেশালি ইন রিজিয়নস অফ দ্য জিনোম হোয়ার রিপিট সিকোয়েন্সেস। এই যে এক্সট্রা যখন হলো তখন সেখানে কিন্তু সিকোয়েন্সেস গুলো অর্থাৎ জিনোম সিকোয়েন্স গুলি রিপিট হলো, আরো একবার সজ্জারিত তৈরি হলো যে নিজেদের যেটা পূর্ববর্তী। এখানে আমরা ছবিটা একটু দেখে নিই, ডিরেক্ট ডুপ্লিকেশন। এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এখানে ছিল এটা, কিন্তু এখানে দেখো এই যে যে হালকা আকাশি রং রয়েছে, হালকা ব্লুইশ, এটা কিন্তু এক্সট্রা হিসেবে যুক্ত হলো। তার মানে এখানে রিপিটেটিভ জিনোম সিকোয়েন্স গুলো দেখা যাবে। এখানে কি হচ্ছে? এখানে ডিলিশন হয়েছে কিন্তু এখানে এসে সেটুকু যুক্ত হয়েছে। দুটো পরস্পর যুক্ত হয়ে এখান থেকে এখানে এসে এটা কিন্তু এর অংশ এখানে এসে এটা ডাবল হয়ে গিয়ে এই জায়গাটা ডিরেক্ট ডুপ্লিকেশন হয়েছে। লস্ট অংশগুলি এখানে এসে পুরো এক্সট্রা যুক্ত হয়েছে। সুতরাং এই জায়গাটা কিন্তু তাদের রিপিটেটিভ অর্থাৎ রিপিট সিকোয়েন্সেস গুলো আমরা দেখতে পাবো। চলে এসছি ট্রান্সলোকেশনে। Translocations involve breaks in two different chromosome. Translocations এটি involve breaks in two different chromosomes with an exchange of segment. এখানে দুটো ডিফারেন্ট টাইপের ক্রোমোজোম আমরা, তার মানে কি এরা হোমোলোগাস ক্রোমোজোম নয়, দুটো ডিফারেন্ট ক্রোমোজোমের মধ্যে ব্রেকেজ হচ্ছে এবং ব্রেক হয়ে তারা এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, তারা এক্সচেঞ্জ করে যুক্ত হচ্ছে। তবে হিউম্যানস এর ক্ষেত্রে এটা দুই রকমের দেখা যায়। There are two major types of translocation: reciprocal translocation, Robertsonian translocation. Reciprocal translocation কি? In which there is no virtual loss of chromatin. এখানে কিন্তু সেই অর্থে লস হচ্ছে না ক্রোমোজোমের, এই ক্রোমাটিনের কোনো সেই অর্থে লস হচ্ছে না। আমরা আরেকটু ডিটেইলসে দেখব। আর রবার্টসনিয়ানটা কি হচ্ছে? In which the long arm of two acrocentric ক্রোমোজোমের লং আর্মটি আর জয়েন্ট উইথ দ্য লস অফ দ্য টু শর্ট আর্ম। দুটো শর্ট আর্ম লস যেখানে হবে সেখানে লং আর্মটা গিয়ে যুক্ত হবে, অল্টার হবে আর কি। পুরোপুরি দিয়েছে ছবিটা? ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই দেখো
রেসিপ্রোকাল এর ক্ষেত্রে দেখো এখানে ব্রেকেজ হলো, ব্রেকেজের অংশ কিন্তু এখানে আসলে এর সঙ্গে যুক্ত হলো। আবার এর যে ব্রেকেজটা হয়েছে তার ব্রেকেজটা এর সঙ্গে যুক্ত হলো। তাহলে ব্রেকেজটা ঘটেছিল এই ক্রোমোজোমের উফ! এখানে হলো আমরা আরেকটু দেখে নেব কি বলেছে থিওরিতে। বলছে in which there is no virtually loss of chromatin। এবারে ছবিটা দেখো। এর যে লসটা হলো এই ব্রেকেজটা এখানে এসে যুক্ত হলো। তাহলে সেই অর্থে কিন্তু এই ক্রোমোজোমের কোনো লস নেই। আবার এর অংশটাতে এই যেখান থেকেই দেখো এই ব্রেকেজটা এখানে যুক্ত হলো তীর চিহ্নটা ফলো করো। আবার দেখো এই ক্রোমোজোমের এই অংশ যখন এখানে যুক্ত হয়েছে তাহলে এখানে ফাঁকা হয়ে গেল। আর যখনই ফাঁকা হলো এই ক্রোমোজোমটা এখানে এসছে। তাহলে অন্যটা এখানে দেখো যে ব্রেকেজটা হয়েছে ব্লুটার একটা অংশ এখানে যুক্ত হলো। আবার এর অংশে এর ব্রেকেজের উপরে আর এর ব্রেকেজ অংশটি কিন্তু ওর উপরে। সুতরাং এখানে কিন্তু লস নেই, অল্টার করেই হচ্ছে। এবারে দেখো রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। লস্ট অংশটি রয়েছে এখানে যুক্ত হচ্ছে। এইবার দেখো লস্ট অংশটি এখান থেকে চলে গিয়ে ব্রেকেজটা এখানে ঘটছে। সেখানে অন্য একটা লস্ট হয়েছে। তার ব্রেকেজ অংশটি কিন্তু পুরোপুরি এর সঙ্গে এসে যুক্ত হলো। আমরা আরেকটু থিওরিটা দেখে নেই। যেখানে বলছে যে লং আর্ম অফ 2 অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের লং আর্ম দুটি জয়েন্ট উইথ লস অফ শর্ট আর্মস। শর্ট আর্ম গুলো লসের জন্য যে অংশে শর্ট আর্ম দুটি লস হবে সেই জায়গায় লং আর্ম যুক্ত হবে। এবার দেখে নেই ছবি। এখানে দেখো শর্ট আর্ম এখান থেকে বেরিয়ে গেছে, লস্ট হয়েছে, তো সেখানে কিন্তু এর লং আর্ম এসে যুক্ত হয়েছে এইখানটায়। ঠিক আছে? এর দেখো শর্ট আর্ম যুক্ত হয়েছে, লং আর্মটা এখানে রয়েছে। তো লং আর্মের পোরশনে যে পোরশন থেকে ছোটটা বেরিয়ে গেছে, লস্ট হলো, সেখানে কিন্তু লং আর্মটি যুক্ত হলো। আবারও থিওরিটি দেখে নেই। ইন হুইচ দ্য লং আর্মস অফ 2 অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের দুটি লং আর্মস পরস্পর যুক্ত হচ্ছে উইথ দ্য লস অফ 2 শর্ট আর্মস। এই দেখো এর দুটো শর্ট আর্ম এর নেই, শর্ট আর্ম চলে যাচ্ছে, এর আবার শর্ট আর্ম নেই। তাহলে পরস্পর এর যে লং আর্ম আর এর যে লং আর্ম পরস্পর যুক্ত হয়ে গেল। এটাই হচ্ছে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন ইনভার্সনস আর ফর্মড বাই টু ব্রেকেজ ইন দ্য সেম ক্রোমোজোম। একই ক্রোমোজোমের উপর দুটো পরপর ব্রেকেজ যদি ঘটে থাকে তাকে বলা হয়, এবং তাদের মধ্যে অবশ্যই উইথ দ্য এক্সচেঞ্জ অফ দি টু এন্ডস, এবং তাদের মধ্যে পরস্পর অল্টার করে সেই এন্ডস দুটো যুক্ত হয়ে যাবে। সেটা আমরা ডিটেলস আবার দেখে নিচ্ছি। সেটা হচ্ছে ইনভার্সন। পেরিসেন্ট্রিক সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী এটি দুই ভাগে ভাগ করা হয়। এটিকে পেরিসেন্ট্রিক ইনভার্সনস অ্যান্ড প্যারাসেন্ট্রিক ইনভার্সন। আমরা দেখে নিই প্যারাসেন্ট্রিক ইনভার্সন কি। এখানে ক্রোমোজোম ইজ ফর্মড হোয়েন বোথ ব্রেকস অকার ইন দ্য সেম আর্ম। একই আর্মের উপরে যদি লং হয় শর্ট হয় সেখানে ব্রেকেজটা ঘটবে অ্যান্ড দ্য সেন্ট্রোমিয়ার ইজ নট ইনক্লুডেড ইন দ্য ইনভার্টেড সেগমেন্ট। ভাঙা অংশগুলি যেখানে ব্রেকেজ হচ্ছে সেই ভাঙা অংশগুলোকে বলা হচ্ছে ইনভার্টেড সেগমেন্ট। আর সেখানে কিন্তু এখানে প্যারাসেন্ট্রিকে কখনো সেন্ট্রোমিয়ার থাকবে না, সেন্ট্রোমিয়ার ইজ অ্যাবসেন্ট। এইবার দেখো এইখানে ছবিতে প্যারাসেন্ট্রিক, এই যে পেরিসেন্ট্রিক দেখাচ্ছে, এখানে একটা ব্রেকেজ, এখানে পেরিসেন্ট্রিক ক্রোমোজোমের পেরিসেন্ট্রিক ইনভার্সন ক্রোমোজোম ইন হুইচ ওয়ান ব্রেক অকার্স ইন ইজ। শর্টে একটা ব্রেকেজ হবে, লং আর্মে একটা ব্রেকেজ হবে ইন ইচ আর্ম অফ দি ক্রোমোজোম অ্যান্ড দাস দ্য সেন্ট্রোমিয়ার ইজ ইনক্লুডেড। আর এক্ষেত্রে প্রত্যেকটা যে ইনভার্টেড সিকোয়েন্স সেগমেন্ট হবে সেখানে অবশ্যই সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট থাকবে। এই ইনভার্সন থেকে এদের টাইপস এবং এদের ডেফিনেশন গুলি পরীক্ষায় আসে বারে বারে। এইবার দেখবো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা এই অবধি পড়েছি, আমরা এবার দেখবো নিউমেরিক্যাল অ্যাভারেশন, নাম্বারের পরিবর্তন। নাম্বার অনুযায়ী নাম্বারের যদি কোনো সমস্যা হয়, নাম্বারের হেরফের হয়, সেক্ষেত্রে যে অ্যাভারেশন হয়, নিউমেরিক্যাল অ্যাভারেশনস রিপ্রেজেন্ট এ সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ ক্রোমোজোমাল চেঞ্জেস ফাউন্ড ইন হিউম্যানের ক্ষেত্রে এরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সেটা একটু দেখে নিই। কনস্টিটিউটিভ আর মোজাইক। কনস্টিটিউটিভ প্রেজেন্ট ইন অল সেলস ডিউ টু মিয়োসিসের জন্য ঘটে থাকে। মোজাইক
কিছু কিছু এটা মাইটোসিসের জন্য হয়। দে রিপ্রেজেন্ট এ সিগনিফিক্যান্ট কজ অফ প্রেগন্যান্সি লস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবনরমালিটিস। এখানে প্রেগন্যান্সি লস হয় এই ধরনের সমস্যা দেখা দিলে, এবং কিছু কিছু অ্যাবনরমালিটি হয়ে থাকে লাইভ বার্থের ক্ষেত্রেও। আমরা মাইটোটিক নন ডিসজাংশন আগে আমরা ড্রসোফিলার ক্ষেত্রে কিন্তু পড়েছি, যেটি আনব্যালেন্স সেগ্রিগেশন মানে পৃথকীকরণ ক্রোমোজোমস লিডিং টু অ্যানিপ্লয়েডি। অ্যানিপ্লয়েডি গুলো তৈরি হয়ে থাকে, ক্রোমোজোমের নাম্বারের যে পরিবর্তন তাকে অ্যানিপ্লয়েডি বলা হয়। বেশি বা কম যে কোনো বা একটি হতে পারে, সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যানিপ্লয়েডি। প্লয়েডি মানে ক্রোমোজোম নাম্বার। আর আমরা আগেও পড়েছি যে নন ডিসজাংশনের ক্ষেত্রে আনব্যালেন্স অসাম্য সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ হয় ক্রোমোজোমের। আর এটা হয়ে থাকে মিওসিস অনে, যখন হোমোলোগাস ক্রোমোজোম সেগ্রিগেট টু অপোজিট পোল। হোমোলোগাস ক্রোমোজোমগুলি তারা সেপারেটেড না হয়ে, তাদের জেনেটিক বিনিময় না হয়ে তারা যে কোনো একটি বিপরীত দিকে জমায়েত হয়। মিওসিস টুর ক্ষেত্রেও হয়ে থাকে when the two sister chromatid separate at the centromere। সিস্টার ক্রোমাটিড গুলি সেন্ট্রোমিয়ার অংশ তারা সেপারেটেড হয় এবং সেগ্রিগেট অপোজিট পোল, এবং পৃথকীকরণ হয়ে অপোজিট পোলে কিন্তু চলে যায়। এটা চিত্র দেখো, কোথাও বেশি দেখতে পাচ্ছি নাম্বার, কোথাও n-1, কোথাও n+3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসাম্য একটি গ্যামেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অসাম্য ক্রোমোজোমের ডিস্ট্রিবিউশন হয়েছে। অ্যানিপ্লয়েডি দেখা দিচ্ছে এখানে। আমরা দেখে নিই এই অ্যানিপ্লয়েডি গুলোর জন্য হিউম্যান বিংস এর ক্ষেত্রে বেশ বড় বড় কতগুলো সিনড্রোম দেখা দেয়, ক্রোমোজোমাল ডিসঅর্ডার দেখা দেয়, যেগুলোর আমাদের শারীরবৃত্তীয় প্রচুর সমস্যা রয়েছে। যেটা ওখানে বলা হলো যে প্রেগন্যান্সি লস শুধু তাই নয়, এবং যদি কোনো লাইভ বার্থ হয় অর্থাৎ জন্মের পরেও কিন্তু এই সমস্ত জেনেটিক্যাল ডিসঅর্ডার গুলো ফেস করতে হয়। তার কতগুলো নাম আমরা পরপর জানবো। পরীক্ষায় এখানে এটাগুলো, এই যে সিনড্রোম গুলো আমরা এবার দেখবো যে ক্রোমোজোমাল ডিসঅর্ডারের অন্যতম কনসিকুয়েন্সেস অর্থাৎ রেজাল্ট, মানুষের যদি লাইভ বার্থ হয়ে থাকে অনেক সময় এই সমস্ত ডিসঅর্ডার নিয়ে সেই সমস্ত শিশুরা জন্ম নেয়, যেটা পরবর্তীকালে অনেক সমস্যা দেখা দেয়। কেউ কেউ জন্মের পরে মারাও যায়। সেই সমস্ত সমস্যাগুলি অর্থাৎ সেই ডিসঅর্ডার গুলি সম্পর্কে আমরা একটা একটা করে এবার জানবো। ফার্স্ট অফ অল, টার্নার সিনড্রোম, 45X ক্রোমোজোম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ক্রোমোজোম থাকে 46, সেখানে কিন্তু 45 ক্রোমোজোম। তাহলে দেখতে হবে এখানে সবসময় এগুলো সম্পর্কে যখন ডিটেল পরীক্ষায় আসে তখন আমাদের সিনড্রোমের এবং তার যে ক্যারিওটাইপ, যে কতটুকু ক্রোমোজোম থাকে, তার সংখ্যা বাড়লো না কমলো, এক্স ক্রোমোজোম বাড়লো না কমলো, বা ওয়াই ক্রোমোজোমে, অর্থাৎ ক্রোমোজোম নাম্বারের বাড়া কমা যেকোনো একটা কিছু হতে পারে, এবং সেই সংখ্যাটা ক্যারিওটাইপ লেখা, এবং তার যে ফিজিক্যাল কনসিকুয়েন্সেস অর্থাৎ শারীরবৃত্তীয় যে সমস্ত সমস্যা দেখা দেবে সেগুলোকে কিন্তু আমাদের বলতে হবে বা লিখতে হবে পরীক্ষায়। এবার দেখে নিই যে যদি টার্নার সিনড্রোম হয়ে থাকে কোনো শিশুর, তাহলে ফিচার অফ টার্নার সিনড্রোম প্রেজেন্ট ইন দা কি কি সমস্যা আমরা দেখতে পাবো। নিউবার্ন ইনক্লুড রিডান্ডেন্ট নেক স্কিন অ্যান্ড পেরিফেরাল লিম্ফোডিমা। লিম্ফ যে গ্ল্যান্ড গুলো রয়েছে পেরিফেরাল, আমাদের প্রান্তীয় দেশে যে সমস্ত জায়গায়, সেখানে কিন্তু ইডেমা দেখা দেবে, অর্থাৎ লিম্ফ গ্ল্যান্ড গুলো অত্যাধিক ফুলে যাবে, এবং গলার কাছে যে স্কিন রয়েছে সেটা কিন্তু রিডান্ডেন্ট টাইপের, অর্থাৎ যেরকম আমরা নরমাল দেখতে পাই সেরকম না হয়ে একটু কুচকানো টাইপের এরকম দেখতে পাবো। কনজেনিটাল হার্ট ডিজিজ হবে। কনজেনিটাল কথার মানে হচ্ছে একদমই জন্মগত কনজেনিটাল, একটা জন্মগতভাবে তাদের হার্টের একটা সমস্যা থাকবে। অনেকে কিন্তু এই কনজেনিটাল হার্টের জন্য তারা বেশি বাঁচে না, অর্থাৎ তারা বেশিক্ষণ লাইফ স্প্যান করতে পারে না, তারা মারা যায়। কিন্তু অনেকে আবার কিছুদিন ধরে সার্ভাইভ করে। দেয়ার ইজ অ্যান ইনক্রিজ রিস্ক অফ, আরো অনেকগুলো রিস্ক রয়েছে যেগুলো কিন্তু আরো সমস্যা দেখা দেবে, যেমন অ্যাড্রিনাল অ্যানোমালিজ, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রবলেম দেখা দেবে, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন, তার মানে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার দেখা দেবে। অটো ইমিউন ডিজিজ হবে বিভিন্ন রকমের। অটো ইমিউন ডিজিজ, ইমিউনিটি সর্বদাই আমাদের ফরেন বডির ক্ষেত্রে আমাদের দেহকে সুস্থতা রক্ষা করে, কিন্তু কখনো দেখা যাচ্ছে যে দেহের যে ইমিউন টি সেল, বি সেল যারা ইমিউন সিস্টেমকে রক্ষা করে থাকে, সেই সমস্ত অ্যান্টিবডি গুলো এবং বিভিন্ন সেলগুলি রয়েছে ইমিউন সিস্টেমে, তারা যখন নিজেদের সেলগুলিকে আক্রমণ করে, নিজেদের দেহের ভালো সেলগুলি থেকে আক্রমণ করে,
তখন যে সমস্যা দেখা দেয় তাকে বলা হয় অটোইমিউন। অটোইমিউন অনেক সময় আর্থারাইটিস, আরো অনেকগুলো সমস্যা আছে। অটোইমিউন ডিজিজ রয়েছে। থাইরয়েড ডিজিজ হতে পারে, থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে এবং ওবেসিটি অর্থাৎ স্থূলকায়ত্ব, অর্থাৎ অত্যধিক ফ্যাট হওয়া, ফ্যাটি বডি, এটা ওবেসিটি দেখা দিতে পারে। এটা দেখো পরেরটার নাম ক্লাইনফেল্টার সিনড্রোম। সেখানে ক্রোমোজোম আমাদের 46 থাকে। দেখো এখানে ক্রোমোজোম কিন্তু একটি এক্স ক্রোমোজোমের বেশি। 47 থাকবে, তার মানে ক্রোমোজোম যদি একটি এক্স ক্রোমোজোম বেশি হয় তখন সেই ক্রোমোজোম সংখ্যা কত হবে? 47। 47 কিন্তু ক্যারিওটাইপটা কেমন হবে? XY থাকার কথা, আরেকটা এক্স। একটা এক্সট্রা এক্স রয়েছে এটা। তাহলে এটা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম ইস দ্য মোস্ট কমন কজ অফ হাইপোগোনাডিজম। অর্থাৎ যে সমস্ত গোনাড আমাদের রয়েছে, গোনাডগুলি যেগুলি আমাদের আ জেনেটিক্যাল সিস্টেম গুলো, রিপ্রোডাক্টিভ সিস্টেম গুলোকে নিয়ন্ত্রণ করে, সেই অর্থাৎ যেকোনো গোনাড, মেল গোনাড হোক বা ফিমেল গোনাড হোক, সেগুলো কিন্তু ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ পুরোপুরি হবে না। তাদের ক্ষেত্রে বেশিরভাগই ইনফার্টিলিটি দেখা দেবে। এটি মেলদের ক্ষেত্রেই দেখা দিচ্ছে। যখন এদিকে XY আছে কিন্তু একটা মাত্র এক্স আবার বেশি আছে। কি সমস্যা হতে পারে? মেল ইনফার্টিলিটি হতে পারে। পুরুষদের চরমতম বন্ধ্যাত্ব এবং অ্যাকাউন্টিং ফর 10% অফ দ্যা ইনফার্টাইল মেল। যতগুলো পার্সেন্টেজ হিসেবে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে 10% ইনফার্টাইল মেন যারা রয়েছে তাদের মধ্যে 10% কিন্তু ক্লায়েনফেল্টার সিনড্রোমের শিকার। তাদের ক্ষেত্রে অটোজোমগুলি ছবি দেওয়া আছে, আমরা দেখে নিই। এইখানে দেখো সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে এসে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই, সেখানে কিন্তু ২ টি এক্স রয়েছে। এক্স কিন্তু একটা বেশি। এবার অটোজোমাল ডিপ্লয়েডিস, অ্যানোপ্লয়েডিস বা অটোজোমের ক্ষেত্রে দেহকোষের ক্ষেত্রে যে সমস্ত অ্যানোপ্লয়েডিস দেখা দেবে অর্থাৎ ক্রোমোজোম নাম্বারের হেরফের দেখা দেবে সেগুলি। আমরা টার্নার সিনড্রোম এবং ক্লাইনফেল্টার সিনড্রোম কিন্তু পড়েছি। প্রথমটা ফিমেল ছিল, পরেরটা মেল। তাহলে ওক্ষেত্রে আমরা পড়েছি সেক্স ক্রোমোজোমের হেরফেরের জন্য কিন্তু একটাই দেখেছি ওয়াই ক্রোমোজোম নেই। আরেকটাই দেখলাম যে এক্স ক্রোমোজোম বেশি। সেক্ষেত্রে মেল ইনফার্টিলিটি দেখা দিচ্ছে। আর প্রথমটা টার্নার, ওটা ফিমেলদের ক্ষেত্রে। এইবারে দেখো ডাউন সিনড্রোম, অটোজোমাল অ্যানুপ্লয়েডিস অর্থাৎ অ্যানুপ্লয়েডিস ক্রোমোজোমাল ডিসঅর্ডারটি যখন অটোজোমের ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখে নেই তাকে বলা হচ্ছে ডাউন সিনড্রোম। বিজ্ঞানী ডাউন। এবার ডাউন সিনড্রোম এটা আবিষ্কার করেছিলেন এবার এর ক্যারিওটাইপটা কি? ওখানে কিন্তু ক্যারিওটাইপ আমরা লিখেছি আর এখানে লিখবো ট্রাইজোমি 21। 21 ক্রোমোজোমটি ৩টি হয়ে যাওয়া, ডাবল দুটো রয়েছে আর একটি খণ্ডে বিভক্ত হয়ে যাওয়া ৩টি, তাকে বলা হয় ট্রাইজোমি 21। ২১ নম্বর ক্রোমোজোম অবশ্যই কিন্তু অটোজোম। যদি এই ডাউন সিনড্রোম হয় তাহলে এই ডাউন সিনড্রোমের ফলে কি ধরনের শারীরবৃত্তীয় সমস্যাগুলি দেখা যাবে সেগুলো একটু দেখে নিচ্ছি। ডিসমরফিক ফেসিয়াল অ্যাপিয়ারেন্স অর্থাৎ ফেসিয়াল অ্যাপিয়ারেন্স আমাদের ফেসের যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে নরমালি, সেটি কিন্তু একটা পরিবর্তন দেখা দেবে। নরমাল ফেসের থেকে ফোলা থাকবে, আইলিড গুলো ফোলা হবে, ম্যাক্সিলারি ম্যান্ডিবল পোরশন গুলো একটু চওড়া হবে। এরকম ডিসমরফিক অর্থাৎ ন্যাচারাল যে মরফোলজিক্যাল অনুযায়ী যে নির্দিষ্ট ফর্ম থাকে একটি ফেসের, সেই ফেসিয়াল অ্যাপিয়ারেন্সটা টোটালি চেঞ্জড উইথ এ ফ্ল্যাটেন্ড ফেসিয়াল প্রোফাইল। একদম ফ্ল্যাট টাইপের মুখটা হবে। ফ্ল্যাটেন্ড নাসাল ব্রিজ, নাসাল ব্রিজ একটু চ্যাপ্টা মতো হবে অর্থাৎ ফ্ল্যাট টাইপের হবে। প্রোট্রুডিং টাং, টাংটা কিন্তু বাইরের দিকে অনেকে দেখবে যে টাংটা বাইরের দিকে বেরিয়ে আসছে। আমরা আসলে এক কথায় বলতে পারি যে ডাউন সিনড্রোমে যারা আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু জড়বুদ্ধি সম্পন্ন রয়েছে। জিভটা সারাক্ষণ একটু বাইরে বেরিয়ে আছে এরকম টাইপের, একটু লালা পড়ছে, এই ধরনের সমস্যাগুলি দেখা দেবে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। ডাউন সিনড্রোম সম্পর্কে একটু বলে রাখি যে ডাউন সিনড্রোম অনেক সময় দেখা যায় যে এটি অনেক সময় ফার্টিলিটির সঙ্গে অনেকটা যুক্ত আছে। যেমন যদি মহিলাদের ক্ষেত্রে এজ যত বাড়বে তত বেশি ডাউন সিনড্রোমের পসিবিলিটিস তত বাড়বে।
সেইজন্য কারণ এগ কোয়ালিটি ফিমেলের ক্ষেত্রে এগের যে নির্দিষ্ট কোয়ালিটি থাকে তার জেনেটিক্যাল কিছু সমস্যা ক্রমশ এজ অনুযায়ী বাড়তে থাকে। যেহেতু ফিমেলদের উপরে অনেক কিছুই নির্ভর করছে ফার্টিলাইজেশন এর অর্থাৎ প্রেগন্যান্সির ক্ষেত্রে সেইজন্য এখানে যত অ্যাকর্ডিং টু এজ ডাউন সিনড্রোমের কিন্তু মাত্রাটা তত বেশি বাড়তে থাকবে। এটা একটু এক্সট্রা বললাম, ওকে? নেক্সট আমরা দেখে নিই পলিপ্লয়েডি occurs either as the result of post fertilization or cleavage error। এবার আমরা দেখলাম যে ১ টা ২ টো এইভাবে ক্রোমোজোম সংখ্যা বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে যদি কখনো অনেকগুলো সংখ্যা ২ টো বেড়ে যাওয়া কি ৩ টে বেড়ে যাওয়া এরকম যদি হয়ে থাকে সেগুলো কখন হতে পারে? যে পোস্ট ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন এর পরে যখন ফার্স্ট জাইগোট থেকে ক্লিভেজ হতে থাকবে পরপর তখনও কিন্তু দেখা দিতে পারে। যেমন ট্রাইপ্লয়েডি হতে পারে, টেট্রাপ্লয়েডি হতে পারে যেমন 2n থেকে 4n পারে নাম্বারটা। Uniparental disomy. Cells with uniparental disomy may have a numerically balanced সংখ্যার দিক থেকে ব্যালেন্স থাকবে কিন্তু ক্রোমোজোম কমপ্লিমেন্ট বাট আর আনব্যালেন্সড ইন টার্মস অফ প্যারেন্টাল ডিস্ট্রিবিউশন কিন্তু যখন প্যারেন্টালের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা হবে তখন সেটা অসাম্য হবে। অ্যান এগ উইথ অ্যান এক্সট্রা ক্রোমোজোম যদি একটা এগে দুটো এক্স ক্রোমোজোমের জায়গায় আরেকটি এক্স ক্রোমোজোম এক্সট্রা থাকে সেই ক্ষেত্রে যদি একটা স্পার্মের দ্বারা ফার্টিলাইজড হয় which was missing that same chromosome তাহলে একটা এগ এক্সট্রা ক্রোমোজোমের দ্বারা ফার্টিলাইজ একটা এক্সট্রা ক্রোমোজোম সহ একটি এগ যদি ফার্টিলাইজ হয় স্পার্ম দ্বারা তবে সেটা সেম ক্রোমোজোমের ক্ষেত্রে মিসিং ও হতে পারে। তখন তাকে ইউনিপ্যারেন্টাল ডাইজমি বলা হয়। ওকে স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত রইলো। পরের দিন আমরা আরো একটি ডিটেইলস এ জানবো আমাদের বাকি যে পোরশন গুলো রয়েছে সেগুলো। ওকে? ওকে, আজকে এই পর্যন্ত রইলো।